কেমন আছেন সবাই? আজ আরও একটি সাসপেন্স এবং টুইস্টে ভরা মার্ডার মিস্ট্রি ওয়েব সিরিজ নিয়ে চলে আসলাম। ওয়েব সিরিজের কথা শুনে কেউ ভাববেন না যে সব প্রশ্নের উত্তর পাওয়ার জন্য সিজন 2 এর জন্য অপেক্ষা করতে হবে। সিজন 1-এই সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি হিন্দি ভাষায় সদ্য মুক্তি পাওয়া সাসপেন্স থ্রিলার ওয়েব সিরিজ জাং দ্য রাস্ট। আশা করি ওয়েব সিরিজটি আপনাদের ভালো লাগবে। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ওয়েব সিরিজের শুরুতেই আলাং কোস্টলাইনকে দেখানো হয়, যেটা ইন্ডিয়ার সবথেকে বড় কোস্টলাইন। সেখানে কাবেরী বলছিল এখানে প্রতিদিন শত শত জাহাজ আসে তাদের জীবনের শেষ গন্তব্যস্থল হিসেবে, আর এখানে আসার পরেই তাদের কেটে টুকরো টুকরো করে ফেলা হয়। ঠিক এই জাহাজগুলোর মতোই আমার জীবনটাকেও প্রতিদিন কেউ টুকরো টুকরো করে কাটছে, আমার ভেতরের আত্মাটাকে কাটছে। আমি আমার পুরো জীবনটাকে ছেড়ে এই সমুদ্রের কাছে এসেছিলাম আমার তৃষ্ণা মেটাতে, কিন্তু সমুদ্র কখন কার তৃষ্ণা মেটাতে পারে? আমার সাথেও ঠিক একই হয়েছে। এছাড়া এই সমুদ্র সবসময় সবকিছু ফিরিয়ে নিয়ে যায় না, বরং কিছু দিয়েও যায়। এছাড়া অনেকের আত্মচিৎকারও এই সমুদ্রের গভীরে ডুবে যায়। আসলে এই কথাগুলো কাবেরী এতক্ষণ বলছিল এই সমুদ্রের পাশে বসেই, আর ঠিক তখনই দেখা যায় সমুদ্রের গভীরে, যেখানে একটা লাশ যার পায়ে শিকল দিয়ে বাঁধা ছিল। আর সবথেকে ভয়ঙ্কর বিষয়টা হচ্ছে সেই লাশের কোনো মাথা ছিল না। ঘটনা ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে কাবেরী একেবারে হাস্যোজ্জ্বল একটি মেয়ে ছিল। নাচ, গান, পার্টি এবং ভালোবাসার মানুষ, এই সবকিছু নিয়েই তার জীবনটা একেবারে উড়ে উড়ে চলছিল। এরপরেই কাবেরীর প্রেমিক জানায় তার চাকরির জন্য তাকে ট্রেনিংয়ে যেতে হবে। 6 মাস ট্রেনিং শেষে সে আবারও ফিরে আসবে। ওই সময়টাতে দেখা যায় কাবেরী মোবাইলে একটা নেকলেস দেখছিল, যেটার দাম 50,000 টাকা। এটা যখন কাবেরীর বয়ফ্রেন্ড দেখতে পায়, বলে তুমি টেনশন করো না, আমি যখন চাকরিতে জয়েন করব আমি তোমাকে কিনে দেব। কিন্তু কাবেরীর বয়ফ্রেন্ড ট্রেনিংয়ে চলে যাবার পরপরই কাবেরীর মা কাবেরীর অন্য একজনের সাথে জোর করে বিয়ে ঠিক করে ফেলে। কাবেরী কোনো মতেই এই বিয়েতে রাজি হচ্ছিল না, কিন্তু কাবেরীর মা তাকে রাজি করায়। কাবেরীর কাছে এসে বলে, তোমার বাবাকে বিয়ে করার পরে আমি সারা জীবন টাকার কষ্ট করেছি, তাই আমি চাই না তুমিও একই কষ্ট করো। বকুলের সাথে তোমার বিয়ে হলে তুমি সারা জীবন রানীর মতো হয়ে থাকবে, ওর কাছে অনেক টাকা রয়েছে। আসলে এই বকুল কাবেরীর থেকে বয়সে একটু বড়, এছাড়া কাবেরী তো অন্য একজনকে ভালোবাসে। সবকিছু মিলিয়েই কাবেরী বিয়েতে রাজি হচ্ছিল না, কিন্তু তার মা তাকে জোর করে এই বিয়েতে রাজি করিয়েছে। এরপরেই কাবেরী বলে, আমি শুনেছি বকুলের গায়ে থেকে নাকি তেলের গন্ধ আসে। ঠিক তখনই তার মা একটা পারফিউম তাকে দেয় আর বলে, এটা বকুল দিয়েছে, এই একটা বোতলের দাম 30,000 টাকা। তোমার বয়ফ্রেন্ড তোমাকে যত সুখে যত টানা টাকা দিতে পারত, বকুল তার থেকে অনেক অনেক বেশি দেবে। তাই আমার কথা মেনে চলো, তুমি সুখী হতে পারবে। এরপরেই কাবেরীর অনিচ্ছার সত্ত্বেও বকুলের সাথে তার বিয়ে হয়ে যায়। বিয়ের পরে বাসর রাতে যখন বকুল এবং কাবেরী অন্তরঙ্গ হয়, তখন দেখা যায় কাবেরীকে কোনো রকমভাবে সন্তুষ্ট না করেই বকুল শুয়ে পড়ে। আর এ থেকেই বোঝা যায় বকুল আসলে শারীরিকভাবে দুর্বল ছিল, আর এতে অনেক বেশি হতাশ হয়ে পড়ে কাবেরী। এরপরে বকুল কাবেরীকে তার শহরে নিয়ে আসে, যেটা ছিল সমুদ্রের পারে। আর সেখানে বকুল বিশাল বড় এক শিপইয়ার্ডের মালিক, যদিও সেটা 50%, বাকি 50%-এর মালিক তারই কাজিন নকুল। অর্থাৎ দুই ভাই মিলে পার্টনারশিপে এই শিপইয়ার্ডটা চালায়। উপর থেকে দেখলে কাবেরী আর বকুলকে সবাই পারফেক্ট হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ মনে করে, কিন্তু ভেতরে ভেতরে কাবেরী একেবারেই সুখে ছিল না। কাবেরী দেখা যায় সেই শিপইয়ার্ডে বকুলের জন্য খাবার নিয়ে আসে। ঠিক তখনই বকুলের একটা ফোন কল আসে। ফোন কলে কথা বলার জন্যই সে একটু দূরে আসে, কিন্তু ফোন কলটা কাটতেই দেখতে পায় উপর থেকে খুব ভারী একটা জিনিস কাবেরীর ঠিক মাথার উপরেই পড়তে যাচ্ছিল। সেটা পড়লে কাবেরী সেখানেই মারা যেত। কিন্তু তখনই সময় মতো সেই শিপইয়ার্ডে কাজ করা একজন শ্রমিক কাবেরীকে বাঁচিয়ে নেয়। লোকটার নাম ছিল শিবা। এদিকে বকুল হতবাক হয়ে যায়, তাড়াতাড়ি কাবেরীর কাছে আসে। কাবেরীর কিছু হয়নি তো। অন্যদিকে কাবেরীও পুরোপুরি একটা শকের মধ্যে ছিল, কিন্তু শিবা কাবেরীকে দেখার পরে শুধু মনোমুগ্ধকর হয়ে তার দিকে তাকিয়েই থাকে। এদিকে কাবেরীও অদ্ভুতভাবে তার দিকেই তাকিয়েছিল। আর কাবেরী মনে মনে বলছিল সেদিন শিবা তাকে যেভাবে জড়িয়ে ধরেছে, 6 মাস পরেও তার সেই জড়িয়ে ধরাটা সে ভুলতে পারেনি। দেখা যায় ভেতরে অসুখী থাকা কাবেরীর সাথে খুব তাড়াতাড়ি শিবার একটা অ্যাফেয়ার হয়ে যায়, আর তারা একসাথে অনেক এনজয় করত। শিবা কাবেরীকে শারীরিকভাবে একেবারে পরিপূর্ণ সুখ দিত, আর এই জন্যই কাবেরী বারবার তার কাছে ছুটে যেত। শিবার বাসায় তারা বেশ কয়েকদিন পরপরই দেখা সাক্ষাৎ করত। কাবেরী দেখা যায় শিবার সাথে অন্তরঙ্গ হওয়ার পরে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে, কারণ বকুল তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে। কিন্তু দেখা যায় বাড়িতে বকুলের সাথে নকুলের একটা ঝামেলা হয়ে গিয়েছিল। নকুল তাকে প্রচন্ড বকাঝকা করছিল আর বলছিল, তোমাকে আমি 1 কোটি টাকা দিয়েছি, এসিপির সার্থক যাতে এখানে ট্রান্সফার হতে না পারে। তাহলে ও কিভাবে এখানে ট্রান্সফার হলো?
আমি তোমাকে আগেই বলেছি, যেখানে যত টাকা ঘুষ দেওয়ার দাও, যদি টাকা আরও বেশি প্রয়োজন হয় আমি তাও দেব, কিন্তু তারপরও এখানে এসিপির সার্থকের ট্রান্সফারটা হওয়া যাবে না। কিন্তু কি করে হলো, জবাব দাও, টাকা কোথায়? বকুল বলে, আমি তো টাকাগুলো ঠিকঠাকভাবেই দিয়েছিলাম, কিন্তু তারপরেও যে ট্রান্সফারটা কি করে হলো আমি জানি না। নকুল তাকে খুন করে ফেলার হুমকি দেয়। ঠিক ওই সময়টাতে কাবেরী সেখানে চলে আসে আর এই সবকিছু দেখে ফেলে। তখন সে তাকে থামায়। কাবেরী তখন বলে, আপনি ওনার সাথে এমন ব্যবহার কেন করছেন? উনি আপনার শিপইয়ার্ডের শ্রমিক নয়, 50% পার্টনার। নকুল বলে, হ্যাঁ, সেটা আপনি ঠিকই বলেছেন ভাবি। আর এভাবেই কাবেরীর দিকে একটু বাজে নজরে তাকিয়ে সে সেখান থেকে চলে যায়। আসলে নকুলের অনেক আগে থেকেই কাবেরীর উপরে বাজে নজর ছিল, আর যেটা কাবেরী এবং বকুল দুজনেই জানত। নকুল সেখান থেকে চলে যাবার পরপরই কাবেরী বকুলকে জিজ্ঞেস করে, আপনি তো মিথ্যে কথা বলার মানুষ নন, তাহলে বলুন এবার টাকাটা কি করেছেন, সত্যি বলুন। তখনই বকুল বলে, হ্যাঁ সত্যি বলবো। এরপরেই সে তাকে একটা নেকলেস বের করে দেখায়। বলে, আমি জানি আমি তোমাকে শারীরিক সুখ দিতে পারি না, কিন্তু তাই বলে অন্য উপহার যে দেব না সেটা তো হবে না। সামনেই তোমার বার্থডে, ভাবলাম খুব ভালো একটা গিফট দেই তোমাকে। আর এরপরেই সেই নেকলেসটা দেয়, যেটা ছিল ডায়মন্ডের নেকলেস। সেটা দেখার পরে কাবেরী খুশি হয়ে যায়, কারণ সেই নেকলেসটা ছিল অনেক বেশি দামি আর অনেক সুন্দর। কাবেরী আর বকুল একে অপরকে জড়িয়ে ধরে। কাবেরী ভাবে বকুল তাকে শারীরিক সুখ দিতে না পারলেও সে তাকে মন থেকে ভালোবাসে, সব দিক দিয়ে সুখে রাখার চেষ্টা করে, তাহলে তারও উচিত বকুলকে না ঠকিয়ে তার সাথেই সুখে থাকা। আর এই জন্য সে সিদ্ধান্ত নেয় শিবার সাথে সে ব্রেকআপ করে দেবে। এরপরেই কাবেরী বার্থডের দিনের আরও একদিন আগে সে চলে যায় শিবার সাথে দেখা করতে। সেখানে গেলেই শিবা তার বার্থডে উপলক্ষে তাকে ছোট্ট একটা গিফট দেয় এবং তার সাথে আবারও অন্তরঙ্গ হওয়ার চেষ্টা করে। কিন্তু এবার কাবেরী তাকে ছাড়িয়ে দিয়ে বলে, আমি আর এই সম্পর্কটা কন্টিনিউ করতে পারবো না। বকুল আমাকে ভালোবাসে, ওকে আমি এভাবে আর ধোকা দিতে পারবো না। তখনই শিবা রেগে যায় এবং বলে, যখন এই সম্পর্কটা শুরু করেছিলে তখন মনে ছিল না? এমনকি বাজেভাবে সে কাবেরীকে গালিও দেয়। কিন্তু আসার আগে শিবা তাকে বলে দেয় সে এই সিদ্ধান্তে পস্তাবে, তাকে আবারও এখানে ফিরে আসতে হবে। আর এরপরে বকুলের দুর্বলতা নিয়ে সে আরও কথা বলে। এতে কাবেরী রেগে যায় এবং শিবাকেও কথা শুনিয়ে দেয়। এরপরে সেখান থেকে চলে আসে। এরপরে এসিপি সার্থককে দেখানো হয়, যে একজন মেয়ের সাথে অন্তরঙ্গ হয়েছিল, কিন্তু তার সাথে তার কোনো ভালোবাসার সম্পর্ক নয়, জাস্ট গিভ অ্যান্ড টেক পলিসি। সার্থক যে মেয়েটির সাথে সেখানে অন্তরঙ্গ হয়েছিল সে ছিল এই শহরেরই মিনিস্টারের মেয়ে। আর সার্থকের ইচ্ছে ছিল মেয়েটির সাথে ঘনিষ্ঠ হওয়ার পরিবর্তে মেয়েটি তার বাবার কাছ থেকে তাকে একটি ট্রান্সফার লেটার এনে দেবে, যেটাতে করে সে আলাং শহরে ট্রান্সফার হবে। মেয়েটি তাকে ট্রান্সফার লেটার দেয় আর বলে, এত ভালো ভালো শহর থাকতে তুমি আলাং শহরে কেন গেলে? তখনই সার্থক বলে, কারণ তো একটা আছেই, আমাকে সেখানে যেতেই হবে। তখনই ছোট আরও একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। এই সার্থকের বড় ভাই ছিল এসিপি মোহিত, যে ঠিক এই আলাং শহরেই এসিপি হিসেবে জয়েন করেছিল। কিন্তু নকুলের শিপইয়ার্ডে সেই জাহাজ কাটার পাশাপাশি সেখানে ড্রাগসের বিজনেস হয়, আর এটা টিপসের মাধ্যমে জানতে পেরেছিল মোহিত। মোহিত অনেকদিন ধরে কষ্ট করে প্রমাণ জোগাড় করছিল, যাতে করে পুরো এই গ্যাংটাকে ধরতে পারে। আর এটা সে সার্থককে ফোনে কয়েকবার বলেও ছিল। আর এরপরে হঠাৎ করেই মোহিত নিখোঁজ হয়ে যায়। সার্থকের সন্দেহ হচ্ছে সেই শিপইয়ার্ডে যারা ড্রাগস চোরাচালান করত, অর্থাৎ নকুল, সে হয়তোবা মোহিতের ব্যাপারে জেনে ফেলেছে যে মোহিতের কাছে তাদের বিরুদ্ধে প্রমাণ রয়েছে, আর এই জন্যই সে তাকে সরিয়ে ফেলেছে, অর্থাৎ খুন করে ফেলেছে। সার্থক এই জন্যই এই শহরে আসে, যাতে করে তার ভাইয়ের খুনিকে সে ধরতে পারে। সেই শহরে আসার পরেই সার্থক চলে আসে সেই শিপইয়ার্ডে এবং নকুলের সাথে দেখা করে, তাকে হুমকি দেয় সে তার ভাইয়ের সাথে কি করেছে সেটা খুঁজে বের করবি এবং নকুলকেও সে ছাড়বে না। নকুলও তখন তাকে হুমকি দেয়, এরপরে যখন তার কাছে উপযুক্ত প্রমাণ থাকবে তখনই সে এখানে আসবে আর এই ধরনের হুমকি দেবে, নয়তোবা নয়। নকুল বলে, আমার পেছনে লাগা বাদ দিয়ে এই শহরে এসেছেন, এনজয় করুন। আমার ভাবির আজকে বার্থডে, আপনি সেই বার্থডে পার্টিতে চলে আসুন। সার্থকের আসার কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু নকুলের উপরে যেহেতু নজর রাখতেই হবে তাই সে সেখানে আসতে চায়। এদিকে পার্টিতে দেখা যায় কাবেরীর ভাবিও এসেছিল, সে তার সাথে কথা বলে। এদিকে তাদের কথা থেকে আমরা জানতে পারি নকুলের ওয়াইফ অর্থাৎ কাবেরীর ভাবিও জানতো যে নকুলের কাবেরীর উপরে একটা বাজে নজর রয়েছে। আর নকুলকে দেখা যায় সেখানে মদ খেয়ে মাতাল হয়ে বসেছিল। আর যখনই কেক কাটার সময় হয় নকুল সেখানে চলে আসে আর বকুলকে সরিয়ে দিয়ে সে তার পাশে দাঁড়ায় আর বলে, আমাদের ছবি তোলো। এভাবে আরো বাজে বাজে কথা বলতে থাকে। যদিও তার স্ত্রী আর বকুল সবাই তাকে শান্ত করার চেষ্টা করছিল, কিন্তু কাজ হচ্ছিল না। তার একটু পরেই দেখা যায় সেখানে শিবা চলে আসে। বকুল শিবাকে দেখার পরে বলে, তুমি এখানে? বলে, চলে আসলাম, এত সুন্দর একটা পার্টি মিস করতে
করতে চায়নি। আর ঠিক তখনই বলে, আমি ভাবির জন্য একটা গিফটও নিয়ে এসেছি। সে বকুলকে গিফটটা দেখাতেই যাবে, ঠিক ওই সময়টাতে বকুলের একটা কল চলে আসে। আর কলটা রিসিভ করার জন্য সে একটু দূরে চলে যায়। শিবা বলে, তুমি দেখবে না তোমার জন্য কি গিফট এনেছি? তখনই দেখা যায় তাদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও শিবা ধারণ করেছিল। আর সে বলে, যে বকুলের জন্য সে শিবাকে ছেড়ে দিয়েছিল সেই বকুলকে সে এই ভিডিওটা সেন্ড করছে। তারপরে সেও দেখতে চায়। এই ভিডিও দেখার পরে বকুল তাকে কিভাবে কাছে রাখে। এতে কাবেরী অনেক বেশি ভয় পেয়ে যায়। শিবা সেখান থেকে চলে যায়। অন্যদিকে কাবেরী শুধু টেনশনে ছিল যে কিভাবে তাড়াতাড়ি বকুলের হাত থেকে মোবাইলটা নেওয়া যায় আর শিবার সেই ভিডিওটা ডিলিট করে দেওয়া যায়। আর ঠিক তখনই দেখা যায় পার্টিতে চলে আসে সার্থক। কিন্তু সার্থক কাবেরীকে দেখার পরে হতবাক হয়ে যায়, কারণ কাবেরীর প্রথম বয়ফ্রেন্ড আর কেউ নয়, সার্থকই ছিল, যে 6 মাসের জন্য পুলিশ ট্রেনিংয়ে গিয়েছিল। এদিকে কাবেরী অনেক টেনশনে ছিল, যার ফলে সে সার্থককে খেয়ালই করে না। সে দ্রুত বাসায় চলে আসে আর বকুলের কাছ থেকে অজুহাত দিয়ে মোবাইলটা নিয়ে তাড়াতাড়ি সেই ভিডিওটা ডিলিট করে। শিবার এই টর্চারের থেকে বাঁচার জন্য কাবেরী তাকে টাকা দিতে রাজি হয়ে যায় আর লকার থেকে সেই নেকলেস এবং কিছু টাকা সে নিয়ে নেয়। শিবাকে কল করে আর বলে তার যত টাকা লাগবে সে দিয়ে দেবে। কিন্তু শিবা তাকে জানায় তার টাকা লাগবে না, বরং অন্য কিছু চাই তার। শিবা যার কথা বলবে কাবেরী তার সাথেই ঘনিষ্ঠ হতে হবে। এটা শুনে হতবাক হয়ে যায় কাবেরী, আর কোনো কিছু না বলেই সে ফোনটা কেটে দেয়। আর ঠিক তখনই আমরা দেখতে পাই একটা লোক এসে ফ্রিজ খোলে, আর সেই ফ্রিজের ভেতরেই শিবার কাটা মাথা ছিল। আর এ থেকে বোঝাই যাচ্ছিল এতক্ষণ শিবার নাম করে কাবেরীর সাথে যে কথা বলছিল সে আসলে শিবা ছিল না, অন্য কেউ ছিল, যে শিবার নামে কাবেরীকে হুমকি দিয়ে চলছিল। পরের দিন শিপইয়ার্ডে চলে আসে কাবেরী শিবার সাথে কথা বলার জন্য। কিন্তু শিবাকে কোথাও দেখতে না পেয়ে সে জোরে জোরে শিবার নাম ধরে ডাকছিল। সেই ডাক শুনে সেখানে বকুল চলে আসে আর বলে, তুমি শিবাকে কেন ডাকছো? তখনই কাবেরী কথা ঘুরিয়ে ফেলে আর বলে, আমি তোমার জন্য এসেছিলাম, তোমাকে ডাকতে না পেয়ে শিবাকে ডাকছিলাম যাতে সে তোমাকে খুঁজে নিয়ে আসতে পারে। এদিকে সার্থককে দেখা যায় তার পুলিশ টিম নিয়ে সেই শিপইয়ার্ডে চলে আসে। আসলে শিবা যেহেতু নিখোঁজ হয়ে গিয়েছিল, শিবার মিসিং কমপ্লেন লেখানো হয়েছিল তার পরিবারের পক্ষ থেকে। আর এটাই চাইছিল সার্থক, যাতে করে কোনো একটা কারণে এই শিপইয়ার্ডে সে চলে আসতে পারে আর এটার ভেতরে ইনভেস্টিগেশন করতে পারে। আর এই জন্য সে দ্রুত টিম নিয়ে চলে এসেছিল শিপইয়ার্ডে এবং বলে, যেহেতু মিসিং কেস আছে তাকে তো ইনভেস্টিগেশন করতেই হবে। তাই পুরো শিপইয়ার্ডটা সে তন্ন তন্ন করে খুঁজে ফেলে। তখনই সেখানে নকুল আর বকুল চলে আসে। নকুল এরপরে সার্থককে বলে, তুমি প্রথমে বললে আমি তোমার ভাই মোহিতকে মেরে ফেলেছি আর এখানেই নাকি লুকিয়ে রেখেছি, আর এরপরে বললে আমি নাকি শিবাকে নিখোঁজ করে ফেলেছি। আগে তুমি ঠিক করো কোনটা বলবে। এছাড়া বাদ দাও এইসব কথা, সেদিন পার্টিতে আমার ভাবিকে তোমার কেমন লেগেছে? তুমি মুখে না বললেও কালকে কিন্তু আমি দেখেছি আমার ভাবি কাবেরীকে দেখার পরে তুমি এক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিলে, নিশ্চয়ই ভালো লেগেছে। সার্থক তখন রেগে গিয়ে বলে, যেদিন নকুলের বিরুদ্ধে সে প্রমাণ পাবে সেই দিনই নকুলের শেষ দিন হবে এই পৃথিবীতে। আর এরপরেই সে সেখান থেকে চলে আসে। বকুলও সেখানে ছিল, সে এটা শুনে প্রচন্ড রেগে যায়। এদিকে দেখা যায় বকুল আর নকুলের সাথে বিজনেস নিয়ে কথা বলার জন্য সাউথের একজন মিনিস্টার সেখানে চলে আসে। আসলে মিনিস্টার রেড্ডি নকুল আর বকুলের এই শিপইয়ার্ডটা কিনে নিতে চায় আর এর জন্য সে ভালো একটা দাম দেবে। আর এতেই সে মিনিস্টার রেড্ডি অনেক রেগে যায় আর নকুলকে বলে সে তাকে দেখে নেবে। এদিকে কাবেরীর কাছে একটি SMS আসে যেখানে তাকে বলা হয়েছিল একটি হোটেল রুমে যেতে হবে। কাবেরী বুঝে যায় যে এটা শিবাই পাঠিয়েছে। এতে সে অনেক বেশি পেরেশান হয়ে যায়, কিন্তু বকুলকে কিছুই বলে না। কাবেরী সেখানে যেতে শুরু করে। এদিকে সেই রেড্ডি রেগেমেগে কল করে সার্থককে আর বলে, নকুলের শিপইয়ার্ডে যেসব অবৈধ বিজনেস চলে সেটার সব প্রমাণ তার কাছে রয়েছে। সে যেন এখনই এসে রেড্ডির সাথে দেখা করে, সে তাকে সব প্রমাণ দিয়ে দেবে। সার্থক রাজি হয়ে যায়। এদিকে কাবেরী হোটেলের সেই রুমে চলে এসেছিল, যেটা আর কারণ নয় সে মিনিস্টার রেড্ডির রুম ছিল। এদিকে মিনিস্টার রেড্ডি কাবেরীকে দেখার পরে সে ভাবে হয়তো মেয়েটা কোনো কলগাল, আর এই জন্যই সে তার সাথে ঘনিষ্ঠ হতে শুরু করে। যদিও কাবেরী তাকে বাধা দেয়, কিন্তু মিনিস্টার তার সাথে জোর করেই শারীরিক সম্পর্ক করে। আর তখনই দেখা যায় তাদের এই অন্তরঙ্গ মুহূর্তটা গোপন ক্যামেরায় ধারণ করা হচ্ছিল। সবকিছু শেষ হওয়ার পরে কাবেরী চলে যায় ওয়াশরুমে। সে একেবারে ভেঙে গিয়েছিল, সেখানে হাউমাউ করে কাঁদতে থাকে। আর এরপরে নিজেকে স্বাভাবিক করে যখন সে বাইরে বের হয়ে আসে তখনই দেখতে পায় কেউ একজন মিনিস্টার রেড্ডিকে খুন করে রেখে গিয়েছে। আর এটা দেখে সে হতবাক হয়ে যায়। সে তাড়াতাড়ি সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু ওই সময়টাতে দেখা যায় সেই একই হোটেলে সার্থক চলে এসেছিল রেড্ডির সাথে দেখা করতে।
আর সেই হোটেলেই কাবেরীকে সার্থক দেখে ফেলে, কিন্তু সেই রুম থেকে বের হতে দেখে না। সার্থক কাবেরীকে জিজ্ঞেস করে সে এখানে কি করছে, আর সব জায়গা থেকে কাবেরী তাকে ব্লক কেন করে দিয়েছে, তার কি ভুল ছিল। কাবেরী বলে তার এখন বিয়ে ঠিক হয়ে গেছে, এরপর থেকে আর কখনো সে তার পথটা এমনভাবে আটকানোর যেন চেষ্টা না করে। কাবেরী সেখান থেকে চলে আসে। এদিকে সার্থক আবারও সেই হোটেল রুমে চলে যায় রেড্ডির সাথে দেখা করতে, কিন্তু যাওয়ার পরেই রেড্ডির লাশ দেখতে পায়। সে সাথে সাথে তার টিম এবং ফরেন্সিক ডিপার্টমেন্টকে কল করে। তারা সেখানে এসে প্রমাণ জোগাড় করতে থাকে। এদিকে সার্থক এক মুহূর্ত দেরি না করে চলে যায় সিসিটিভি কন্ট্রোল রুমে ফুটেজ চেক করার জন্য, কিন্তু সেখানে দেখা যায় একজন গার্ডকে মেরে কেউ সিসিটিভি ফুটেজগুলো নষ্ট করে দিয়ে চলে গিয়েছিল। ঠিক তখনই সার্থক সেখানে একজন হুডি পরা লোককে যেতে দেখে। সার্থকের তার সন্দেহ হয়, এই জন্যই সে লোকটার পিছু করতে থাকে। দেখা যায় লোকটাও দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। সার্থক আবারও ক্রাইম সিনে ফিরে আসে আর ভালো করে জায়গাটা দেখে। ঠিক তখনই রেড্ডির লাশের পাশেই সে একটা ডায়মন্ডের টুকরো দেখতে পায়। আর ঠিক তখনই সার্থকের মনে পড়ে যখন একটু আগেই কাবেরীর সাথে সে কথা বলেছিল, কাবেরীর হাতেও ঠিক একই রকম একটা ব্রেসলেট দেখেছিল যেটাও ডায়মন্ডের। আর এই জন্য সার্থকের কাবেরীকে সন্দেহ হয়। অন্যদিকে কাবেরী যখন বাসায় ফিরে আসে তখনই হঠাৎ করেই সে খেয়াল করে তার হাতের ব্রেসলেটের একটা ডায়মন্ড পড়ে গেছে। কাবেরী ভয় পেয়ে যায় আর বুঝতে পারছিল নিশ্চয়ই সেই ক্রাইম সিনে অর্থাৎ হোটেল রুমে তার নেকলেসের সেই ডায়মন্ডটা পড়ে গেছে। এখন সে কি করবে? এরপরে আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে একটা লোক একটা গান নিয়ে বাড়ি ফিরছিল। অন্যদিকে লোকটার ছেলে বাড়ির বাইরেই বসেছিল। লোকটা সেখানে আসতেই ছেলেটি রেগে মেগে তাকে হাত ধরে টেনে নিয়ে বাড়ির ভেতরে নিয়ে যায়। আর ঠিক তখনই লোকটা বুঝতে পারে আসলে তার স্ত্রী অন্য একটা লোকের সঙ্গে অন্তরঙ্গ হয়েছিল, সেটার শব্দই পাওয়া যাচ্ছিল বাইরে থেকে। লোকটা রেগে মেগে রুমের ভেতরে চলে যায় আর দুজনকে হাতে নাতে ধরে ফেলে। আর এরপরই তার কাছে যে গানটা ছিল সেই গানটা দিয়ে সেই দুইজনকেই মেরে ফেলে। আর অবশেষে ছেলেটার কাছে আসে, ছেলেটার দিকে একবার তাকিয়ে সে নিজেও সেই গানটা দিয়ে আত্মহত্যা করে। আর এর পরেই দেখা যায় সেটা ছিল আসলে বকুলের ছোটবেলা। বকুল তার বাবা মার মৃত্যুবার্ষিকীতে তাদের নামে পুজো করছিল। তখনই সেখানে এসিপি সার্থক চলে আসে আর বকুলকে বলে কাবেরীর সাথে তার কথা রয়েছে, সে তাকে ইন্টারোগেশন করতে চায়, কিছু প্রশ্ন জিজ্ঞাসাবাদ করবে। তখনই সেখানে কাবেরী চলে আসে আর কাবেরী বকুলকে আশ্বস্ত করে যে টেনশন করো না, আমি সব প্রশ্নের উত্তর ঠিকঠাকভাবে দিয়ে দেব। সার্থক এরপরেই কাবেরীকে একা নিয়ে জিজ্ঞেস করে সেই হোটেলে সে কেন গিয়েছিল। কাবেরী বলে সে তার বান্ধবীর সাথে দেখা করতে গিয়েছিল। এরপরে সার্থক বলে সেই হোটেলেরই একটা রুমে সাউথের একজন মিনিস্টার রেড্ডি খুন হয়েছে আর ক্রাইম সিনে এই ডায়মন্ডটা পাওয়া গেছে। আর এই ডায়মন্ডেরই ব্রেসলেট সে কাবেরীর হাতে দেখেছিল। কাবেরী তখন বলে একই রকম ব্রেসলেট অনেক হয়, এতে এমন আর কি। এরপরে সার্থক তার ব্রেসলেটটা দেখতে চায়, কাবেরীও সেটা দেখায় আর দেখা যায় সেখানে সবগুলো ডায়মন্ডই ছিল। আসলে এমন একটা পরিস্থিতি হবে সেটা কাবেরী আগে থেকেই বুঝতে পেরেছিল, এজন্য সাথে সাথে তার ব্রেসলেটে সে আরো একটা ডায়মন্ড লাগিয়ে দেয়। এরপরেই সার্থক কাবেরীকে জিজ্ঞেস করে সে বারবার শিবাকে কেন কল করেছিল। তখন বকুলও সেখানে চলে আসে। কাবেরী বলে আসলে বেশিরভাগ সময় বকুল এবং শিবা একই সাথে থাকতো, আর বকুলকে যদি কোনো কিছু বলার থাকতো বা বকুলকে দিয়ে যদি কোনো কিছু করানোর থাকতো তাহলে সে শিবাকে বলতো, কারণ বকুল অনেক কথাই ভুলে যেত আর শিবা সেটার ধ্যান রাখত। কথার উত্তর পেয়ে সার্থক সেখান থেকে চলে যায়। এদিকে সার্থক এবং তার টিম শিবার মোবাইলে লাস্ট লোকেশন চেক করে, আর যেটা ছিল নকুলের বাড়িতে। সাথে সাথে সার্থক তার টিম নিয়ে চলে যায় নকুলের বাড়িতে আর নকুলকে সার্চ ওয়ারেন্ট দেখায়। তোমার বাড়িতে শিবার মোবাইলের লাস্ট লোকেশন পাওয়া গেছে। নকুল অবাক হলেও পুলিশকে বলে ঠিক আছে তোমরা খুঁজতে পারো, কিন্তু তোমরা এখানে কিছুই পাবে না। পুরো বাড়ি খোঁজার পরে হঠাৎ করেই নকুলের বাড়ির আউট হাউসের ফ্রিজে শিবার মাথাটা তারা খুঁজে পায়, আর এটা দেখে পুরোপুরি শকড হয়ে যায় সেখানকার সবাই। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন সমুদ্রের পানির নিচে মাথা কাটার যে ডেড বডিটা ছিল সেটা আর কারো নয় শিবার। নকুলও শকড হয় আর নকুল চিৎকার করে বলতে থাকে এটা এখানে কি করে আসলো, ওকে কে খুন করলো, আমি কিন্তু এর কিছুই জানি না। যখনই পুলিশ তাকে অ্যারেস্ট করতে যাবে তখনই নকুল চিৎকার করে বলে কাবেরী এসব কিছু করেছে, কারণ কাবেরীর সাথে শিবার একটা অ্যাফেয়ার ছিল আর সেটা লুকানোর জন্যই হয়তোবা সে শিবাকে মেরে ফেলেছে। এটা শুনে বকুল রেগে যায়, ভাইয়া আপনি এতদিন যা বলেছেন আমি শুনেছি, কিন্তু এখন কাবেরীর নামে এই ধরনের কথা আর শুনবো না। ও আমাকে অনেক ভালোবাসে, আমিও ওকে ভালোবাসি, আর বাকি রইল শিবার কথা। আমি জানি আপনি শিবাকে খুন করতে পারেন না, তাই আপনি ভয় পাবেন না, আপনাকে খুব তাড়াতাড়ি ছাড়িয়ে আনার
দেখাশোনার ব্যবস্থা করব আমি। সার্থক অবশেষে নকুলকে সেখান থেকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এদিকে ফরেন্সিক টিম এসেছিল। তারা শিবার মাথাটা ভালোভাবে পরীক্ষা করার পরে সার্থককে বলে মিনিমাম 3 দিন আগে শিবাকে মেরে ফেলা হয়েছে। এটা শুনে আবারও একটা শক খায় কাবেরী। 3 দিন আগে যদি কেউ শিবাকে মেরে ফেলে তাহলে 2 দিন আগে শিবার কথা বলে কে তাকে ব্ল্যাকমেল করলো। কাবেরীর টেনশনটা আরো বেড়ে যায়। নিশ্চয়ই তাহলে এর পেছনে অন্য কেউ রয়েছে, কিন্তু সেটা কে? বেশ কিছু পয়েন্টের কথা মনে পড়ে কাবেরীর, আর সেগুলো থেকে তার মনে হয় নকুলই শিবাকে খুন করেছে, আর শিবার হয়ে সেই তার সাথে কন্ট্যাক্ট করছিল। আর এই জন্য সে বকুলের কাছে আসে আর বলে নকুলকে বেল করানোর কি দরকার। তখন বকুল বলে আমি নকুলকে বেল করাচ্ছি নকুলের জন্য নয়, বরং তার ওয়াইফের জন্য, অর্থাৎ আমাদের ভাবির জন্য। নকুল যদি জেলে চলে যায় তাহলে ভাবির কি হবে? এদিকে দেখা যায় সেলের ভেতরে ছিল নকুল, আর একই সেলে ছিল একজন চোর। চোর তখন নকুলের কাছে আসে আর বলে তোমার আঙুলে থাকা স্বর্ণের আংটিটা যদি আমাকে দাও তাহলে আমি তোমাকে একটা গোপন কথা বলবো, যেটার দাম এটার থেকেও অনেক বেশি। নকুল রেগে যায়, কিন্তু সেই চোরটা বলে তুমি একবার আমার কথা বিশ্বাস করে দেখো। তখন শান্ত হয়ে নকুল তাকে রিংটা দিয়ে দেয়। তখন চোর বলে আমি একজন চোর, আর আমি বেশ কয়েকবার তোমার শিপইয়ার্ডে গিয়েছিলাম চুরি করার জন্য। তো একদিন যখন সেই শিপইয়ার্ডে সে গিয়েছিল, সে দেখতে পেয়েছিল সেখানে একটা ড্রাগসের চোরাচালান আসছে। আর তখনই সে বুঝতে পারে এই শিপইয়ার্ডে শুধু জাহাজ কাটাই হয় না, বরং এই ড্রাগসের বিজনেস চলে, সেটাও গোপনে। আর যেটা করছিল আর কেউ নয়, বকুল। এটা শুনে নকুল হতবাক হয়ে যায়। তার ভাই তার অগোচরে শিপইয়ার্ডে এই বিজনেস করছিল। তখনই আমরা আরও একটা টুইস্ট জানতে পারি, এই কাবেরীকে আর কেউ নয় তার হাজবেন্ড বকুলই ব্ল্যাকমেল করছিল। বকুলকে দেখা যায় সেখানে শিবা আর কাবেরীর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও দেখে খুব এনজয় করছিল। কিন্তু বকুল এমনটা কেন করছিল সেটা আমরা সামনেই জানতে পারবো। এদিকে কাবেরীর কথা থেকে আমরা জানতে পারি তার মা তীর্থযাত্রায় গেছে, কিন্তু তখনই আমরা দেখতে পাই আসলে কাবেরীর মাকে কোনো একটা জায়গায় আটকে রেখেছিল এই বকুল, এবং সে তাকে সেখানে টর্চারও করছিল, আর সে সেটার একটা ভিডিও রেকর্ড করেছিল। এদিকে দেখা যায় নকুল বেল নিয়ে বাইরে বের হয়ে এসেছিল। বাড়িতে আসার পরে সে বকুলের সাথে দেখা করতে আসে আর বলে সে জানে তার পেছনে বকুল কি করে বেড়াচ্ছে। এটা শুনে বকুল ভয় পেয়ে যায় আর বলে সত্যি বলছে, সে এমন কিছুই করেনি যেটা শুনলে নকুল রাগ করবে। নকুল বলে সেও সেটা জানে, কিন্তু তারপরও সে তাকে সাবধান করতে এসেছে যাতে করে বকুল এই ধরনের কোনো কিছু করার সাহসও না পায়, কথাও না ভাবে। আসলে নকুলের কাছে কোনো প্রমাণ ছিল না, এই জন্য বকুলকে সে জোর দিয়ে জিজ্ঞেস করতে পারছিল না, আর এই জন্য নকুল তাকে অপমান করে সেখান থেকে চলে যায়। এটা দেখে কাবির প্রচণ্ড রেগে যায়, কারণ সবসময়ই নকুল বকুলকে ছোট করে কথা বলে, অপমান করে। কিন্তু কাবেরী চায় না তার হাজবেন্ড সবসময় এরকম অপমানিত হোক, এই জন্য সে বলে নকুলকে একটা শিক্ষা দিতেই হবে, কিন্তু বকুল তাকে শান্ত করে। এরপরে বকুলকে দেখা যায় সে একা একাই বলছিল এবার নকুলের একটা ব্যবস্থা করতেই হবে। ঠিক তখনই আননোন একটা নাম্বার থেকে সে সার্থককে একটা ভয়েস SMS পাঠায়, তার কণ্ঠ চেঞ্জ করে, যেখানে সে বলে সার্থকের ভাই এসিপি মোহিতকে নকুলি খুন করেছে, আর তার লাশটা এখনো শিপইয়ার্ডেই রয়েছে। এটা শুনে সার্থক এক মুহূর্ত দেরি না করে তার টিম নিয়ে চলে যায় শিপইয়ার্ডে, আর সেখানে যে পুরোটার তল্লাশি নিতে শুরু করে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে অবশেষে মোহিতের লাশটা তারা খুঁজে পায়, যেটা কেমিক্যালের ভেতরে একটা ড্রামের ভেতরে ডুবিয়ে রাখা হয়েছিল। শুধুমাত্র তার নেম প্লেটটা দেখেই বোঝা যাচ্ছিল এটা মোহিতের ডেড বডি। এটা দেখে সার্থকের বুকটা ফেটে যায়, সে কান্নায় ভেঙে পড়ে। মোহিতের লাশটা সেখান থেকে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে নকুল সেখানে চলে আসে, আর সে অবাক হয়ে যায় এখানে মোহিতের লাশটা কি করে আসলো। কিন্তু মোহিতকে দেখার পরে সার্থকের মাথায় রক্ত উঠে যায়, সে তাকে মারধর করতে থাকে আর টর্চার করতে থাকে। তখনই নকুল বলে বিশ্বাস করো আমি মোহিতকে খুন করিনি। আর তখনই সেখানে বকুল চলে আসে আর সার্থককে বাধা দেয়। সার্থক বলে ও খুনি, ও আমার ভাইকে খুন করেছে। বকুল বলে তোমার কাছে কোনো প্রমাণ আছে? খুন করে যে কেউ ড্রামটা এখানে রেখে যেতে পারে, তাই বলে কি এখানকার সবাই খুনি? সার্থক সেই ভয়েস রেকর্ডিংটা শোনায়। বকুল বলে এই ধরনের ভয়েস রেকর্ডিং যে কেউ এডিট করে ছেড়ে দিতে পারে, এটা কোন ধরনের প্রমাণ? যার ফলে বাধ্য হয়ে সার্থক সেখান থেকে চলে আসে। এদিকে সার্থকের কাছে যে অডিও রেকর্ডিংটা ছিল সেটা শুনিয়েছিল, আর সেটা শোনার পরেই নকুলের সন্দেহ হতে থাকে বকুলকে। কারণ হচ্ছে সেই অডিও রেকর্ডিং এর ভেতরে বলেছিল নকুল অনেক আলসে, আর সেই আলসেমির কারণেই লাশটা কোনো জায়গায় গুম না করে সে তার শিপইয়ার্ডেই রেখেছিল। নকুলের এই কথাটাতে সন্দেহ হওয়ার কারণ হচ্ছে বকুল নকুলকে এরকম কথা এর আগে অনেকবার বলেছে যে বকুল অনেক আলসে, আর এই জন্য সে অনেক কাজ ফেলে রাখে। ঠিক একই কথাটা সেখানে অডিওতে বলা হয়েছে, কিন্তু নকুলের নামে। এই জন্য নকুলের সন্দেহ হতে শুরু করে, আর
নকুল লুকিয়ে বকুলের অফিসে চলে যায়, সেখানে প্রমাণ খুঁজতে শুরু করে। আর তখনই বকুলের ল্যাপটপ সার্চ করতেই নকুল হতবাক হয়ে যায়, কারণ সেখানে শিবা আর রেড্ডির সাথে কাবেরী যে অন্তরঙ্গ হয়েছিল সেই ভিডিও সে দেখতে পায়। আর এটা দেখে নকুলের কাছে সব ধারণা স্পষ্ট হয়ে যায়। এছাড়া সে এটাও বুঝতে পেরে যায় শিবা আর রেড্ডিকে আর কেউ নয়, এই নকুলই খুন করেছে। ঠিক ওই সময়টাতে তার স্ত্রী তোষী তাকে কল করে। এতে সে রেগে যায় আর বলে একদিকে তার ছোট ভাই তাকে ধোঁকা দিচ্ছে, অন্যদিকে তার স্ত্রী তাকে কল করে বিরক্ত করছে। সে রেগে গিয়ে ফোনটা কেটে দেয়। এদিকে কাবেরী যখন মোহিতের মৃত্যুর খবরটা জানতে পারে, সে সার্থকের সাথে দেখা করতে আসে। সেখানে তারা থানার ভেতরেই কথা বলছিল। ঠিক ওই সময়টাতে আননোন একটা নাম্বার থেকে সার্থকের মোবাইলে দুটো এমএমএস আসে, আর যেটা ছিল শিবা আর রেড্ডির সাথে কাবেরী যে অন্তরঙ্গ হয়েছিল সেটা। এটা দেখে সে পুরোপুরি শকড হয়ে যায়। তার ভালোবাসার মানুষের এমন অধপতন সে কল্পনাও করতে পারেনি। আর এই জন্য সে কাবেরীকে অনেক কথা শোনায়, এমনকি ক্যারেক্টারলেসও বলে। কিন্তু কাবেরী তাকে বোঝানোর চেষ্টা করে সে যেটা ভাবছে তেমনটা নয়। কিন্তু সার্থক তার কোনো কথা না শুনেই সেখান থেকে চলে যায়। এদিকে হঠাৎ করে বকুল সেখানে চলে আসে আর নকুলকে দেখতে পায়। নকুল তো অনেক রেগে যায় আর বকুলকে বলে, তুমি যে এত বড় নিকৃষ্ট প্রাণী সেটা আমি আগে বুঝতে পারিনি। আর তুমি শিবা আর রেড্ডিকে খুন করেছো, তাই তো? আর আমাকে ফাঁসিয়েছো, কিন্তু আমি আর সেটা হতে দেব না। এছাড়া তুমি শিপইয়ার্ডে ড্রাগসের বিজনেস করেছো আর নাম পড়েছে আমার, আমি সবকিছু ফাঁস করে দেব। তখনই বকুল বুঝতে পারে সে ধরা পড়ে যাবে, আর এই জন্য নকুলকে সে জোর করে মদ খাইয়ে দেয়। মাতাল নকুলকে নিয়ে যায় শিপইয়ার্ডে আর সেখান থেকে ধাক্কা মেরে পানিতে ফেলে দেয়। আর নকুল পানিতে ডুবে সেখানেই মারা যায়। পরের দিন যখন নকুলের ডেড বডি পাওয়া যায়, ফরেন্সিক টিম সেখানে চেক করে নকুলের বডিতে অ্যালকোহল পায়। আর এই জন্য তারা এটাই ধরে নেয় যে নকুল মদ খেয়ে পানিতে পড়ে গেছে আর সেখানেই তার মৃত্যু হয়েছে। পুলিশের এই কথা শুনে বকুল তো অনেক খুশি হয়, কারণ তার প্ল্যানটা কাজে লেগেছে। কিন্তু সবার সামনে সে চোখে তেল দিয়ে কান্নার অভিনয় করে। ওইদিকে তোষীর সন্দেহ হতে থাকে বকুলের প্রতি, কারণ মারা যাবার ঠিক আগ মুহূর্তেই নকুলকে সে কল করেছিল আর নকুল তাকে বলেছিল যে তার ছোট ভাই তাকে ধোঁকা দিচ্ছে আর তার ছোট ভাইটা হচ্ছে বকুল। তার মানে বকুলই হয়তোবা কিছু একটা করেছে। এরপরে নকুলের সৎকার শেষ হওয়ার পরে তোষী চলে আসে বকুলের কাছে। আর কেউ না জানলে আমি জানি নকুলকে তুমি খুন করেছো এই বিজনেসটা হাতিয়ে নেবার জন্য। আমি জানি না এই বিজনেসের জন্য তুমি আর কতজন মানুষের লাশ ফেলবে। তখন বকুল তাকে হুমকি দিয়ে বলে, প্রয়োজন পড়লে আরও ফেলবো, সাথে তারটাও ফেলবো। এই জন্য সে যেন চুপ থাকে। এদিকে বকুলের তখনই খটকা লেগেছিল যে এই ড্রাগসের বিজনেসের কথা কেউ একজন নকুলকে জানিয়েছে। এই জন্য সে সেটার খোঁজ লাগায় আর সেখান থেকে সেই চোরের ব্যাপারে জানতে পারে। এরপরে বকুল লোক দিয়ে সেই চোরটাকেও মেরে ফেলে। ঠিক ওই সময়টাতে কাবেরীর মোবাইলে আরও একটা এসএমএস আসে এবং তাকে আরও একটা হোটেল রুমে যেতে বলে। এটা দেখে কাবেরী আবারও শকড হয়। প্রথমে সে শিবাকে সন্দেহ করেছিল, সে খুন হয়েছে, আর এরপরেই নকুলকে সন্দেহ করেছে, সেও তো মারা গেল। তাহলে তাকে ব্ল্যাকমেলটা আসলে করছে কে? কিন্তু কাবেরী মনে মনে ভাবছিল তার হাতে তার কোনো উপায় নেই। বকুলের কাছ থেকে এইসব লুকিয়ে রাখতে হলে তাকে এই হোটেল রুমে যেতেই হবে। কিন্তু কাবেরী তো আর জানতো না সেই ব্ল্যাকমেইলার আর কেউ নয়, তার স্বামী বকুলই। সে সেই হোটেল রুমে যাবার উদ্দেশ্যে রওনা হয়। তখনই সেখানে সার্থক চলে আসে আর বলে, শিবার খুনের কেসটাতে নিশ্চয়ই কাবেরী কিছু না কিছু জানে আর সে সেই সত্যিটা লুকাচ্ছে। যদি সে সেই সত্যিটা বলে দেয় তাহলে সে খুনির কাছে পৌঁছে যেতে পারবে আর খুনিকেও ধরে ফেলতে পারবে। কিন্তু কাবেরী বলে না, সে কিছুই জানে না আর তার নিজের জীবনেই এখন সবকিছু উলটপালট হয়ে রয়েছে। তার ইচ্ছে হচ্ছে সে নিজের জীবনটা দিয়ে দেবে, কিন্তু সে পারছে না। সার্থককে বলে সে যেন আর তার সামনে না আসে। আর এরপরেই কাবেরী সেখান থেকে চলে যায়। সার্থকই বুঝতে পারে কাবেরী আসলে তার সাথে অভিমান করেছে, কারণ সে তাকে ক্যারেক্টারলেস বলেছিল। এরপরে সার্থক বুঝতে পারে হয়তোবা কাবেরী সেগুলো ইচ্ছে করে করেনি, কেউ তাকে ব্ল্যাকমেলও করতে পারে বা বাধ্যও করতে পারে। আর এই জন্য সে বারবার কাবেরীকে কল করে, কিন্তু সে তার কলটাই রিসিভ করছিল না। আর এরপরেই সে কাবেরীর নাম্বারের লোকেশনটা ট্রেস করে আর সেই লোকেশনে আসতে শুরু করে। এদিকে কাবেরী যখনই সেই লোকেশনের একটা রুমে পৌঁছে যায়, তখনই দেখা যায় পেছন থেকে মুখোশ পরা একটা লোক কাবেরীর কাছে আসে আর তার চোখেও কালো কাপড় বেঁধে দেয়। আর এরপরেই লোকটা সেখানে কাবেরীর সাথে অন্তরঙ্গ হতে শুরু করে। কাবেরী নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল, ঠিক তখনই হঠাৎ করে সে থেমে যায়, কারণ সে কিছু একটা বুঝতে পারে। আসলে যে লোকটা তার সাথে অন্তরঙ্গ হয়েছে তার গায়ের একটা স্মেল ছিল, যেটা সে চিনে ফেলে, যেটা আর কারো নয়, বকুলের। আর তখনই কাবেরীর কাছে সবকিছু পরিষ্কার হয়ে যায় যে তাকে বকুলই ব্ল্যাকমেল করছে।
কাবেরী যখনই বকুলের নাম ধরে ডাকতে যাবে ঠিক ওই সময়টাতে সার্থক সেখানে চলে আসে কাবেরীর নাম ধরে ডাকে। আর এটা শুনতে পেয়ে বকুল সেখান থেকে পালাতে শুরু করে। সার্থক যখন কাবেরীকে খুঁজে পায় জিজ্ঞেস করে সে এখানে কি করছে আর সেই লোকটাই কে যেখান থেকে পালিয়ে গেল। কাবেরী তখন রেগে গিয়ে বলে, আমার মতো ক্যারেক্টারলেস মেয়ের ব্যাপারে আপনারা তো না ভাবলেও চলবে। এরপরেই কাবেরী সেখান থেকে চলে আসে। সে বকুলের কথাটা সার্থককে বলে না। এদিকে বকুল তার গাড়ি নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল। ঠিক ওই সময়টাতে মাস্ক পরে কেউ একজন আসে আর বকুলকে তার নাম ধরে ডাকে। দেখা যায় সেটা ছিল কাবেরী। আর বকুল এটা দেখার পরে বুঝতে পারে তার সব খেলা শেষ হয়ে গেছে। কাবেরী সবকিছু জেনে গেছে। বাসায় আসার পরে কাবেরী বকুলকে রেগে গিয়ে বলে, সে এমন একটা ঘৃণিত কাজ কিভাবে করলো, তার কি একটু লজ্জা করলো না? তখন বকুলও রেগে গিয়ে বলে, না করলো না। সে বলতে শুরু করে, ছোটবেলায় যখন তার বাবা বাড়িতে থাকতো না, তার মা অন্য একটা ছেলের সাথে অন্তরঙ্গ হতো, অ্যাফেয়ার করত। আর এটা দেখে তার প্রচন্ড বিরক্ত লাগতো। তার মনে চাইতো সে তার মাকে মেরে ফেলবে। আর এরপরেই সেই একই কারণে সে তার বাবা মাকে হারিয়েছে, এতিম হয়েছে। কিন্তু বড় হওয়ার পরে সে বুঝতে পেরেছে আসলে তার মাই ঠিক ছিল। যদি একটি মেয়ে তার স্বামীর কাছ থেকে পরিপূর্ণ সুখ না পায় তাহলে সে অন্য কারো কাছে যাবে, এটাই স্বাভাবিক, এটাই ঠিক। বকুল বলে, আমি মডার্ন, আমার চিন্তাধারাও মডার্ন। তুমি আমার কাছ থেকে যে সুখটুকু না পাও সেটা তুমি অন্য কারো কাছ থেকে নেবে, এতে আমার কোনো আপত্তি নেই। বরঞ্চ অন্য পুরুষদের সাথে তোমাকে দেখে আমি আনন্দ পাই। এটা শুনে কাবেরীর গা ঘিন ঘিন করতে থাকে আর বলে, তুমি একটা নরকের কীট, তোমাকে এমন কাজ করতে আমি আর কখনো দেব না। তখনই বকুল হাসে আর বলে, তোমাকে আমি জোর করব না, তুমি ইচ্ছে করেই দেবে। আমি যার সাথে বলবো তোমাকে তার সাথেই রাত কাটাতে হবে, আর আমি সেটা দেখে এনজয় করব। আর এরপরেই তার মায়ের ভিডিওটা তাকে দেখায়। এতে করে কাবেরী হতবাক হয়ে যায় আর কাঁদতে কাঁদতে বলে তার মাকে সে কোথায় রেখেছে, তার মাকে যেন ছেড়ে দেয়। ঠিক ওই সময়টাতে সেখানে সার্থক চলে আসে। সার্থকের কাছে আসলে অনেক কিছুই ক্লিয়ার হয়ে গিয়েছিল। এই জন্য সে বকুলকে সে কলার ধরে আর বলে, তুমি কাবেরীর জীবনটা নষ্ট করে দিয়েছ, আমি তোমাকে ছাড়বো না। কিন্তু কাবেরী উল্টো সার্থককে সেখান থেকে অপমান করে তাড়িয়ে দেয়। তখন বকুল বলে, ও আমার কলার ধরেছে, ওর গেমটাও শেষ করে দিতে হবে। কাবেরী বলে, মানে? বকুল বলে, তুমি তো চাও আমি তোমার মাকে ছেড়ে দেই, তাই তো? কাবেরী বলে, হ্যাঁ। বকুল বলে, তাহলে সেই এসিপির সার্থককে তোমাকে খুন করতে হবে। যখনই তুমি তাকে মেরে ফেলবে ওই সময়টাতে আমি তোমার মাকে ছেড়ে দেব। কাবেরী ভাবছিল তার হাতে আর কোনো পথ খোলা নেই। সে যদি সার্থককে না খুন করে তাহলে সে তার মাকে বাঁচাতে পারবে না। আর এই জন্যই দেখা যায় সে লাড্ডুর ভেতরে কিছু একটা মিশিয়ে দেয় আর সেই লাড্ডুর প্লেটটা দেয় তুষিকে। আর সেখানে একটা স্পেসিফিক লাড্ডুর দিকে সে ইশারা করে। ঠিক তখনই সেখানে বকুল চলে আসে আর সেই লাড্ডুর বাক্সটা ভালোভাবে চেক করে, কিন্তু সেখানে কিছু দেখতে না পেয়ে সে তুষিকে সেখান থেকে চলে যেতে বলে। এদিকে পরের দিনই কাবেরী সার্থকে রেস্টুরেন্টে থাকে এবং তার সাথে ভালোভাবে কথা বলতে থাকে, আগের কথা মনে করতে থাকে। অন্যদিকে দেখা যায় বকুল আগে থেকেই লুকানো একটা ক্যামেরার মাধ্যমে তাদের উপরে নজর রাখছিল। এদিকে কাবেরীকে দেখা যায় কথায় কথায় একটা সময় সে তার হাতে থেকে একটা চামচ টেবিলের নিচে ফেলে দেয়। সেটা যখন সার্থক উঠাতে যাবে ঠিক ওই সময়টাতে সুযোগ বুঝে সার্থকের জুসের মধ্যে সে বিষ মিশিয়ে দেয়। আর এটা বকুল ক্যামেরা দিয়ে নজর রাখছিল। সেই জুস খাওয়ার পরে সার্থক সেখানেই মরে যায়। আর এটা দেখে বকুল অনেক খুশি হয়। এরপরে সে কাবেরীকে বলে এখন তার পুরো রাস্তা ক্লিয়ার। এখন বকুল যাকে বলবে কাবেরীর তার সাথে যেই ইন্টিমেট হতে হবে আর সে সেটা এনজয় করবে। ঠিক ওই সময়টাতে দেখা যায় সার্থক সেখানে চলে আসে। তাকে দেখে বকুল হতবাক হয়ে যায়, সার্থক জীবিত হলো কি করে? আর ঠিক তখনই আমরা একটা টুইস্ট দেখতে পাই। আসলে তুষিকে যে লাড্ডু দিয়েছিল তার মধ্যে একটা লাড্ডুর ভেতরে একটা কাগজ ছিল আর যেটার দিকে সে আঙুল দিয়ে ইশারা করছিল। আর সেই কাগজের ভেতরেই কাবেরী সবকিছু লিখে দিয়েছিল আর তুষি সেটা সার্থককে জানায়। আর এরপরেই বকুলের উপরে গোপনে নজর রাখতে থাকে সার্থক, এমনকি তার ফোন লোকেশনও ট্রেস করে। আর তখনই তারা সেই লোকেশন খুঁজে পেয়ে যায় যেখানে বকুল কাবেরীর মাকে আটকে রেখেছিল। আর সেখান থেকে কাবেরীর মাকে উদ্ধার করে ফেলে। এরপরেই কাবেরী এবং সার্থক দুজনে মিলেই প্ল্যান করে যে বকুলকে বিশ্বাস করানো হবে যে সার্থক মারা গেছে। আর এরপরেই বিষ মেশানোর নাটক, বিষ খেয়ে মারা যাবার নাটকটা তারা সেখানে করে। সবকিছু শোনার পরে বকুল প্রচন্ড রেগে যায়। তারা তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে আর এই জন্য কাবেরীকে শাস্তি দেবার জন্য আর সেখান থেকে পালিয়ে যাবার জন্য তার কাছে থাকা গানটা দিয়ে সে কাবেরীকে গান পয়েন্টে নিয়ে নেয়। এই জন্য বাধ্য হয়ে সার্থক তার গানটা নিচে নামিয়ে দেয়। আর এরপরেই বকুল কাবেরীকে ছেড়ে ধীরে ধীরে সার্থকের দিকে এগিয়ে যেতে থাকে আর বলে, তোমার ভাই আমার বিজনেসে বাধা দিয়েছিল, ওকে মেরে গুম করে দিয়েছিলাম, আজকে তোমার খেলটাও খতম করে দেব। আর এতে করেই আমার পথের সব কাঠা শেষ হয়ে যাবে। ঠিক তখনই দেখা যায় সার্থক যে গানটা নিচে রেখেছিল সে সেটা দিয়েই
বকুলকে গুলি করে মেরে ফেলে। তখনই পুরো পুলিশ টিম সেখানে চলে আসে আর কাবেরীকে অ্যারেস্ট করে, যেহেতু কাবেরী বকুলকে খুন করেছিল। এরপরে কোর্টে প্রমাণ করা হয় কাবেরী সেই খুনটা করেছিল সেলফ ডিফেন্সের জন্য, এই জন্য তার সাজা কমিয়ে আনা হয়। আর এরপরেই দেখা যায় কয়েক বছর পরেই সে মুক্তি পেয়ে যায় জেল থেকে। সার্থক সেখানে তাকে নিতে আসে আর বলে সার্থক তার নতুন জীবন কাবেরীর সাথে শুরু করতে চায়। তখন কাবেরী সার্থককে বলে সে যতটুকু জীবন পার করেছে পুরোটাই করেছে অন্যের উপরে নির্ভর করে, আর এখন তার জীবনটা সে শুরু করবে নিজের ইচ্ছেতে, নিজের উপরে নির্ভর করে, আর এরপরেই তার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করবে। সার্থক বলে সে তার কথাতে রাজি আছে, সে তার জন্য অপেক্ষা করবে যতদিন না কাবেরী তাকে হ্যাঁ বলবে। আর এটা শুনে কাবেরী মুচকি হাসে। এখানেই এই ওয়েব সিরিজটি শেষ হয়ে যায়। তো ওয়েব সিরিজটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন, আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।